হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভারত ভ্রমণের চতুর্থ পর্ব ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে রয়েছে কলকাতা ভ্রমণের ধারা বিবরণী। আগ্রার ইতিহাস মাখা প্রাঙ্গণ পেরিয়ে এসে পৌঁছালাম আরেক ঐতিহাসিক শহর কলকাতায়। শিয়ালদা স্টেশনে ট্রেন থামতেই এক অদ্ভুত চেনা কোলাহল কানে ভেসে এলো। চড়ে বসলাম চেনা সেই হলুদ ট্যাক্সিতে। গন্তব্য শহরের প্রাণকেন্দ্র মার্কুইজ স্ট্রিট। নতুন যাত্রা শুরু, এক অন্যরকম অভিজ্ঞতার খোঁজে। কলকাতায় প্রচুর পরিমাণে বাংলাদেশি ভ্রমণ করায় ও স্থানীয়দের ভাষা বাংলা হওয়ায় পরিবেশটা অচেনা মনে হয় না। হোটেলে এসে ফ্রেশ হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিউ মার্কেট এরিয়া ঘুরতে বের হলাম। কলকাতার রাস্তায় হরহামেশা এমন ট্রাম চোখে পড়বেই। নিউ মার্কেট কলকাতার অন্যতম পুরনো বাজার। ব্রিটিশদের হাত ধরে স্টুয়ার্ট হক মার্কেট নামে 1874 সালে এর যাত্রা শুরু হয়। একসময় শুধু সাহেবদের জন্য ছিল, এখন সবার। জামা, জুতো, বই, খাবার, এখানে যা চাই সবই মিলে। এটা শুধু বাজার না, কলকাতার জীবনের একটি অংশ। দ্বিতীয় দিনে কলকাতায় আমাদের প্রথম গন্তব্য ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম এশিয়ার সবচেয়ে পুরনো জাদুঘর। স্থাপিত হয়েছিল 1814 সালে, প্রায় 200 বছরের বেশি সময় আগে। তখন ব্রিটিশরা এটি তৈরি করে গবেষণা ও সংগ্রহের জন্য। আজ এটি শুধু জাদুঘর নয়, বরং ভারতের ইতিহাস, বিজ্ঞান, শিল্প ও প্রকৃতির এক বিশাল আর্কাইভ। এই জাদুঘরে 6টি বিভাগ রয়েছে। এখানে আছে প্রাচীন মিশরের মমি, বৌদ্ধ শিল্প, ধ্বংসপ্রাপ্ত সভ্যতার নিদর্শন, বিরল প্রজাতির প্রাণী ও পাথরের ভাস্কর্য। প্রতিটি গ্যালারি যেন এক একটি টাইম মেশিন, যেখানে ঘুরলেই ফিরে যাওয়া যায় কয়েক হাজার বছর পিছনে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিজ্ঞানের সংমিশ্রণে গড়ে ওঠা এই জাদুঘরে কাটিয়ে দিলাম বেশ খানিকক্ষণ সময়। যারা কলকাতায় আসবেন অবশ্যই এই জাদুঘর ঘুরে যাওয়ার পরামর্শ রইল। এবার আমাদের গন্তব্য কলকাতার চিতপুর জাকারিয়া স্ট্রিটে অবস্থিত নাখোদা মসজিদে। একটি ট্যাক্সি যোগে সরাসরি চলে এলাম কলকাতার নাখোদা মসজিদ। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা নাখোদা মসজিদ এক ঐতিহাসিক নিদর্শন, এক বিশ্বাসের প্রতীক। কলকাতার সবচেয়ে বড় এই মসজিদটি নির্মাণ হয় 1826 সালে আব্দুর রহিম উসমান কর্তৃক। নাখোদা মসজিদের 1 কিলোমিটার দূরত্বে রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত পুরুষ রবীন্দ্রনাথের বাড়ি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, যেখানে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই তার বেড়ে ওঠা, এখানেই তার জীবনাবসান। ঠাকুর পরিবারের এই বাড়িটি বর্তমানে একটি মিউজিয়াম। ভিতরে ছবি তোলার অনুমতি না থাকায় তা দেখানো সম্ভব হয়নি। এবার ট্যাক্সি যোগে চলে এলাম কলকাতার কলেজ স্ট্রিটে। বই আর চিন্তার রাজ্য। রাস্তার দুই ধারে অসংখ্য বইয়ের দোকান, নতুন পুরনো বিরল সব সংস্করণ, যা খুঁজে পাওয়া যাবে এখানেই।
এখানেই আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠান। এখানেই রয়েছে বিখ্যাত কফি হাউস, যেখানে আড্ডা দিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার আর উৎপল দত্তের মতো ব্যক্তিত্বরা। কফি হাউস শুনলেই মান্নাদের সেই গানটি কানে ভেসে ওঠে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। এটি কলকাতার সংস্কৃত কলেজ। অন্যতম এই প্রাচীন প্রতিষ্ঠানটি 1824 সালে লর্ড এম হাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই কলেজের শিক্ষার্থী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি পরবর্তীতে এই কলেজের অধ্যক্ষ হন। কলকাতায় আরেকটি প্রাচীন প্রতিষ্ঠান হলো হেয়ার স্কুল। ইংরেজি শিক্ষা প্রসারের জন্য ডেভিড হেয়ার কর্তৃক 1818 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। সারাদিন ঘোরাঘুরি শেষে আবারও ফিরে এলাম হোটেলে। কলকাতায় আজ আমাদের তৃতীয় দিন। শেষ দিনের সূর্যটা ধরে রাখতে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম শহর গড়ার শেষ অধ্যায়ে। ইচ্ছে ছিল ফোর্ট উইলিয়াম ঘুরে দেখা, ইতিহাসের জ্যান্ত এক স্মারক, কিন্তু সেনা নিয়ন্ত্রিত বিধি আর অনুমতির জটিলতায় সেটা আর সম্ভব হলো না। তবুও পথের অভিজ্ঞতা ছিল দারুণ। ট্যাক্সিতে যেতে যেতে চোখে পড়লো মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ, ইস্ট বেঙ্গলের ঐতিহ্যবাহী প্রাঙ্গণ আর রেসকোর্স ময়দান। যেন কলকাতার স্পোর্টস আত্মা ছুঁয়ে গেল আমাদের পথে চলাকে। অবশেষে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া পার্কে। টিকিট কেটে ভিতরে পা রেখেই মনে হলো ইতিহাস আর প্রকৃতির এক চুপচাপ সম্মেলনে ঢুকে পড়েছি। চোখের সামনে বিশাল সবুজ চত্বর, আর তার মাঝে রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ব্রিটিশ ভারত তাকে স্মরণ করতে চেয়েছিল এক স্থায়ী স্মৃতিস্তম্ভে। তাই তৈরি হয় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার বুকে এক ব্রিটিশ স্বপ্নের প্রতীক। স্থাপত্যে মিশেছে ব্রিটিশ, মুঘল আর ভিক্টোরিয়ান শিল্পরীতির ছাপ। প্রায় 64 একর এলাকা জুড়ে নির্মিত এই ভবনটি উদ্বোধন হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন।
এখানে আছে শিল্পকর্ম, ব্রিটিশ রাজনীতিকদের ছবি, রানী ভিক্টোরিয়ার ব্যবহার্য জিনিসপত্র, কিন্তু এর বাইরেও আছে একটা নীরব বার্তা। এটা কেবল সম্রাজ্ঞীর স্মৃতিচিহ্ন নয়, এটি উপনিবেশের ইতিহাস আর স্বাধীনতার আগের এক সময়ের নীরব দলিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে এবার আমাদের গন্তব্য কলকাতার কোয়েস্ট মল। এটি কলকাতার সবচেয়ে অভিজাত শপিং মল। এখানে রয়েছে বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের শোরুম। ওয়েস্ট মল থেকে বের হয়ে হোটেলে ফেরার পথেই চোখে পড়ল বিশাল এক সবুজ চত্বর, ইডেন গার্ডেন। 1864 সালে ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 90,000। এই স্টেডিয়াম বহু ঐতিহাসিক ম্যাচের সাক্ষী। আজ কলকাতা থেকে ফেরার পালা। পথেই দেখা মিলল ভারতের ঐতিহ্যবাহী ও প্রাচীন হাওড়া ব্রিজে। নাটবল্টু ছাড়াই শুধু রিবেটের জোরে টিকে থাকা বিশাল এই ক্যান্টিলিভার স্ট্রাকচার, যা প্রতিদিন বহন করে লক্ষ লক্ষ মানুষ, গাড়ি আর অগণিত গল্প। হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছাই হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন স্থাপিত হয় 1854 সালে। এখান থেকেই শুরু হয়েছিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এটি ভারতের অন্যতম ব্যস্ত এবং প্রাচীন রেল স্টেশন, যার 23টি প্ল্যাটফর্ম রয়েছে। হাওড়া থেকে 3:55 ছেড়ে যাওয়া সরাইঘাট এক্সপ্রেসে করে আমাদের পরবর্তী গন্তব্য আসামের গুয়াহাটি। সেখান থেকে আমরা যাব ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়। এই পর্ব এখানেই শেষ করে পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।